সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো এবং নিজের নিজের পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো চতুর্থ ক্লাস অবধি আমরা দেখেছি, আজকে আমরা পঞ্চম ক্লাস নিয়ে চলে এসেছি। কোনো রকম কথা না বাড়িয়ে চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। আর আরেকবার বলে রাখি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যাবে। টেলিগ্রামে তোমরা ডেলি বেসিসে প্র্যাকটিস করতে পারবে, জিকে, ইংলিশ, ম্যাথস, রিজনিং, তার সঙ্গে ডেলি পিডিএফ পেতে পারবে। ওকে, এবং তার সঙ্গে আমাদের অ্যাপেও তোমরা জয়েন হয়ে যাও। খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি তোমাদের জন্য মক টেস্ট একদম ফ্রিতে। ওকে, তো চলে আসি আজকের প্রথম প্রশ্ন। তার আগে বলে দিই, আজকের এই সিরিজে আমরা WBP কনস্টেবল মেন্স 2019 পেপার সলভ করব। ওকে, দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। বলছে একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করলো, তার শতকরা কত লাভ হলো? ঠিক আছে, এখানে নাম্বারটা দেখতে পাচ্ছি 47। এই 47 নাম্বারটা দিয়ে আমি কী প্রকাশ করছি না, ঠিক আগের সেটেই, আগের যে 4টে আমাদের ক্লাস হয়ে গেছে সেই ক্লাসের মধ্যে 47 নাম্বার প্রশ্নে যে প্রশ্নটি ছিল তার সঙ্গে এই প্রশ্নের লিঙ্ক আছে। আমি লিঙ্ক করে করে তোমাদের প্রশ্ন দেখাবো, তাই তোমরা কী করবে না, একটা প্রশ্নের ধরন বা প্যাটার্ন বুঝে গেলে পরবর্তী প্রশ্নগুলো আর কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো এখানে প্রশ্নটায় কী বলা হয়েছে যে 400টি কমলালেবু সে ক্রয় করলো এবং সেই ক্রয় করার জন্য যত টাকা তার পকেট থেকে গেল সেই টাকা সে অর্জন করলো 400টার মধ্যে 320টা কমলালেবু বিক্রি করে। তার মানে এই যে প্যাটার্নটা খুব ভালো করে বুঝবো আমরা, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের এই রকম প্যাটার্ন। দেখো 400টা কমলালেবু সে ক্রয় করেছে, তার মানে সিপি অফ 400 কি কমলালেবু ইজ ইকাল টু এসপি অফ 320 কমলালেবু, তাই তো? তাহলে সিপি অফ 400 আর্টিকেল ইজ ইকাল টু এসপি অফ 320 আর্টিকেল। তাহলে আমরা বলতে পারি, আগের দিনই দেখিয়েছি 47 নম্বর প্রশ্নে কী ছিল না, সিপি ইন্টু 400 অফ মানে কি গুণ, তাহলে 400 সিপি ইজ ইকাল টু 320 এসপি। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট সিপি আর এসপির কী পেতে পারি, রেশিও পেতে পারি। রেশিও কত, অর্থাৎ 320/400। ব্যাস, দেখো কাটাকুটি যাচ্ছে 80 দিয়ে, 80 4 320, 80 5 400। তার মানে 4 টাকা যদি সিপি হয়, 5 টাকা হচ্ছে এসপি। তাহলে প্রফিট হচ্ছে কত না, প্রফিট হচ্ছে 1 টাকা। প্রফিট সবসময় কার ওপর হয়, সিপির ওপর হয়। তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ, তার মানে 25% হচ্ছে আমার প্রফিট। 25% অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল। প্রশ্নটা আমি বলেছিলাম যে কোয়ান্টিটি দিয়েও করতে পারি। কী দিয়ে করতে পারি, কোয়ান্টিটি দিয়েও করতে পারি। কোয়ান্টিটি দিয়ে কতগুলো আমি বিক্রি করেছি, 320টা। তাহলে 320 যাবে আমার কি না, 320 হয়ে যাবে কস্ট প্রাইস। প্রফিট কতগুলো হয়েছে, 400টা কিনেছিলাম আর 320টা বিক্রি করেছি, তাহলে ডিফারেন্স হচ্ছে প্রফিট। তাহলে 400 - 320 মানে আচ্ছা 80 হচ্ছে আমার প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কী হবে না, জাস্ট একে 100 দিয়ে গুণ। তাহলে দেখো 80 4 4 25। তাহলে দেখো এত সহজে এই প্রশ্ন একদম সেকেন্ডে আনসার করা সম্ভব, যাকে বলে নিমেষে প্রশ্নের সলভ হয়ে যাবে। নিমেষে প্রশ্নের সলভ বোঝা গেল? বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, তো কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 60, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কী হবে? সবসময় মনে রাখবো, যখন দুটো সংখ্যার সমষ্টি এবং তাদের বিয়োগফল বলা থাকবে, বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। বৃহত্তম সংখ্যা ডাইরেক্ট কোনো রকম কোনো অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করবে না এই ধরনের প্রশ্নে। যখনই কী থাকবে, সমষ্টি দেওয়া থাকবে এবং বিয়োগফল দেওয়া থাকবে, তার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। বৃহত্তম সংখ্যা হবে কি, সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2। তার মানে কি, সমষ্টি কত 13, বিয়োগফল কত 3, বাই 2 করলে কত হবে 8। তাহলে 8 হয়ে যাবে আমার বৃহত্তম সংখ্যা। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো। ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে আমার সমষ্টি মাইনাস বিয়োগফল। মনে থাকবে, সমষ্টি মাইনাস বিয়োগফল। তাহলে সাম মাইনাস ডিফারেন্স মানে 13 - 3 বাই 2। তাহলে 13 - 3 করলে কত 10, 10 বাই 2 করলে কত 5। এ দুটো মাথায় রাখবে। যখনই দুটো সংখ্যা যোগফল আর বিয়োগফল বলা থাকবে, তখন তাদের বৃহত্তম সংখ্যা হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এটা না মাথায় থাকে সবসময়। তাহলে আনসার কী হলো, অপশন এ। নেক্সট প্রশ্ন, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে বলেছে এবং এটি ট্রিগোনোমেট্রির একদম একটি বেসিক কোশ্চেন, যেখানে তোমাদের বলাই হয়ে থাকে যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের ভ্যালু সারা জীবন কত হবে না 1 হবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে কোনো অঙ্ক করার প্রয়োজন নেই, এটা মাথায় রাখতে হবে।
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? তাহলে আমরা জানি, আগেই দেখেছি, আগের চ্যাপ্টারেই দেখেছি, আগের ক্লাসে, যে লসাগু আর গসাগু দেওয়া থাকলে দুটি সংখ্যার সবসময় লসাগু এবং গসাগুর গুণফল, লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে। সংখ্যা দুটোর মধ্যে একটি বলা হয়েছে 12, অন্যটি নির্ণয় করতে বলেছে। তাহলে অন্যটি আমি এখান থেকে পেয়ে যাবো ডাইরেক্ট। তাহলে অন্যটি, এই যে স্টেটমেন্টটা লিখলাম এটা পরীক্ষায় লিখবই না, আমি ডাইরেক্ট বলবো কি, যে সংখ্যা দুটোর গসাগু আর লসাগু তো দেওয়াই আছে, তাহলে সেই দুটো গসাগু আর লসাগুর গুণফলকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি, মানে 12 দিয়ে ভাগ করি, তাহলেই অন্য সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 36 ইন্টু 6/12 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 12 3 36, 3 6 18 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে অন্য সংখ্যাটি হলো 18, অপশান এ। চলে যাই পরের প্রশ্ন। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। খুব ভালো কথা। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি ট্রেনটি যখন একটি কোনো সেতুকে অতিক্রম করছে, তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? তাহলে 54 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, আর এখানে 270 মিটার লম্বা বলেছে সেতুটা। তাহলে দেখো 54 কিমি পার ঘন্টা, এই যে 54 কিমি পার আওয়ার, এখানে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করবো আগে, কারণ এখানে মিটার দেখতে পাচ্ছি। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার, একে যদি আমি মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে দিলে আমায় কী করতে হবে না, 54কে আমায় কী করতে হবে না, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। এটা মাথায় থাকতে হবে যে 5-এর 18 দিয়ে গুণ করলে এটা হবে, সেটা হবে মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। তাহলে দেখো 18 3 54, 3 5 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল ট্রেনটির স্পিড। এবার দেখো ট্রেনটি 30 সেকেন্ডে কী করেছে, পুরো সেতুটিকে অতিক্রম করেছে। তাহলে 30 সেকেন্ডে সে কতটা দৈর্ঘ্য গেছে? তাহলে আমরা জানি যে ডিস্টেন্স সমান কি না, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে কত গো, 15 মিটার পার সেকেন্ড। টাইম কত নিয়েছে? 30। তাহলে 30-15 গুণ করলে কত হবে? 450। তাহলে 450 মিটার সে দৈর্ঘ্য অতিক্রম করেছে। এই 450 মিটারের মধ্যে 270 মিটার হচ্ছে কি না, সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে না, ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে দাদা 450 মাইনাস কত, 270, দ্যাটস ইট। তাহলে 450 মাইনাস 270 করলে কত হবে না, 180। 180, অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 64। এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? এই লাইনটা খুব ভালো করে মনে রাখবে। যখন তাদের সঞ্চয় সমান হবে, তখন একদম রেশিও দিয়ে প্রশ্নের সলভ খুব সহজে করা যাবে। সঞ্চয় কি সমান, তাহলে দেখো কি কি অনুপাত বলা হয়েছে খুব ভালো করে বুঝবে। A:B, এ আর বি এর কী অনুপাত বলা হয়েছে? প্রথমে দেখো আয়ের অনুপাত বলা হয়েছে, আয় মানে ইনকাম অনুপাত কত না, 3:4, খুব ভালো কথা। তারপরে কি, খরচের অনুপাত, খরচ মানে কি এক্সপেন্ডিচার, রেশিও কত না 2:3 দাদা, 2:3। তাহলে দেখো মনে রাখবো, এই যে সঞ্চয় মানে সেভিংস, এই সেভিংস হয় কী করে না, যদি ইনকাম থেকে আমরা এক্সপেন্ডিচার বিয়োগ করে দিই, তাই তো? ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে তো সেভিং হয়, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে দেখো 3 ইউনিট যদি তার আয় হয় বা ইনকাম হয়, এবং 2 ইউনিট সে যদি খরচ করে, তাহলে সেভিং তার এখানে কত হচ্ছে গো, 1 ইউনিট। দেখো 4 ইউনিট সে এখানে কী করছে, ইনকাম করছে। 3 ইউনিট সে কী করছে না, খরচ করছে। তাহলে সেভিংস কত, 4 - 3 1। তাহলে দেখো এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এখানে কী হয়ে যাচ্ছে না, সমান হয়ে যাচ্ছে। এখানেরও এর আয় এবং খরচের ডিফারেন্স, আর এখানেও বি এরও আয় এবং খরচের ডিফারেন্স দেখো সমান। এখানেও 1 ইউনিট, এখানেও 1 ইউনিট, এবং সেটাই বলা হয়েছে যে 200 টাকা প্রত্যেকের সমান পরিমাণ কী করছে, সঞ্চয় করছে। তার মানে 1 ইউনিটেরই ভ্যালু হচ্ছে কত, অঙ্কের ভাষায় 200 টাকা। এবার মনে রাখবে, যখন এই ধরনের প্রশ্নে এই দুটো ইউনিট ডিফারেন্স করে সমান হবে না, তখন তোমার সমান করতে হবে। সমান করবো কী করে? তখন সমান করার উপায় হচ্ছে, এই যে দেখো বেসিক ডিফারেন্সগুলো, মানে এ আর বি এর ইনকামের ডিফারেন্স কত, এখানে 1, আর এক্সপেন্ডিচারের ডিফারেন্স কত, 1। যদি এরা সমান না হতো, মানে এই 3 - 2 করে 1, এখানে 4 - 3 করে 1, যদি এই 1 1 এখানে সমান না হতো, তাহলে এখানেও এই 1 1 সমান হতো না, তোমাকে যদি এরা সমান না হতো, এদের আগে সমান করতে হতো, এদের
ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলোকে সমান করতে হতো, মানে ইনকামের ডিফারেন্স আর এক্সপেন্ডিচারের ডিফারেন্সকে সমান করতে হতো। সমান করলেই আমি এই সেভিংসের ডিফারেন্স সমান পেয়ে যেতাম। এটা মাথায় রাখবো। এটার একদম সেম টাইপের একটা প্রশ্ন আমি পরের দিন নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের বুঝিয়ে দেবো যদি বুঝতে না পারো। ওকে, তাহলে দেখো এখানে এক ইউনিটের ভ্যালু 200 টাকা বলা হলো। নির্ণয় করতে হবে কি এ আর বি এর আয় কত। তাহলে এ আর বি আয় মানে হচ্ছে ইনকাম, তার রেশিও 3:4 বলা আছে। তাহলে একের ভ্যালু যদি 200 হয়, 3-এর ভ্যালু হবে কত 600, আর 4-এর ভ্যালু কত হবে 800। তাহলে 600 আর 800 হয়ে গেল আমার কারেক্ট আনসার, অপশান এ। মাথায় থাকবে, বলবেন খুব সুন্দর বুঝতে পেরেছি, তো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন 65, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ, কিছু সংখ্যক টিয়া পাখি আছে। খুব ভালো কথা। তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলো টিয়া পাখি আছে নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা নেই, প্রশ্নটার পাশে 2-3টে স্টার দিয়ে রাখো। এটা খুব ফেমাস প্রশ্ন পিএসসি, নট অনলি পিএসসি, অনেক পরীক্ষাতেই প্রশ্ন দেখা যাচ্ছে। সিজিএলেও আসতে পারে, এসএসসি সিপিএতেও আসতে পারে, এবং ডাব্লিউবিসিএসেও আসতে পারে। ঠিক আছে, খুব একটি ফেমাস প্রশ্ন। এই প্রশ্নটা একদম ইজি, একদম সলিউশন তোমাদের দেখাবো, কোনো এক্স ফেক্সের গল্পই নেই। চিড়িয়াখানায় কী কী আছে? সিংহ আছে দেখতে পাচ্ছি, আর কী আছে দেখতে পাচ্ছি? টিয়া পাখি দেখতে পাচ্ছি। খুব ভালো কথা। তাহলে এবার দেখো সিংহ আর টিয়া, এদের মধ্যে ডিফারেন্স কী? মনে রাখবো যে সিংহর তো আমরা জানি যে সিংহর আমরা 4টে পা দেখতে পাই। কটা পা দেখতে পাই? 4টে পা। টিয়া পাখি কটা পা থাকে গো? টিয়া পাখি 2টো পা থাকে, কিন্তু মাথা দুজনকারই একটা করে। সিংহেরও মাথা একটা, টিয়ারও মাথা একটা। এবার বলা হয়েছে যে এদের মাথার সংখ্যা 100, এদের টোটাল মাথার সংখ্যা হচ্ছে 100, মানে সিংহর মাথা আর টিয়ার মাথা এদের যোগ করলে টোটাল 100টা মাথা থাকে। এবং এদের পায়ের সংখ্যা বলা আছে 290। খুব ভালো কথা। তাহলে দেখো, যদি 100টাই যে টোটাল আমি পেলাম, এই 100টাই যদি সিংহ হতো, এই 100টাই সিংহ হতো, তাহলে কতগুলো পা হতো গো? মনে রাখবো, যদি 100টা সবাই যদি সিংহ হতো, মানে টিয়ার সংখ্যা যদি 0 হতো, তাহলে 100টা সিংহ হলে টোটাল পায়ের সংখ্যা কত হতো? 400টা। তাহলে আমি এটা পা নিয়ে বিচার করছি, খুব মাথায় রাখবে, পা নিয়ে। তাহলে 100টা যদি আমার সিংহ হতো, টোটাল পায়ের সংখ্যা কত হতো? 400টা, কারণ একটা সিংহের 4টে পা। আর 100টা যদি টিয়া হতো, টোটাল পায়ের সংখ্যা কত হতো? 200টা। কিন্তু না 400টা এখানে পা দেখতে পাচ্ছি, না 200টা পা দেখতে পাচ্ছি, পায়ের সংখ্যা 290 বলা হয়েছে। তাহলে দিস ইজ এ অ্যালিগেশন প্যাটার্ন। মাথায় থাকবে যে 400 আর 200-র মধ্যবর্তী সংখ্যা 290 না, একদম অ্যালিগেশন প্যাটার্নে, বুঝতে পেরেছো? তাহলে অ্যালিগেশন করে দিলে এই প্রশ্নের সমাধান একদম সেকেন্ডে। তাহলে মনে রাখবো, পা নিয়ে যখন অ্যালিগেশন করব, রেশিও কিন্তু পাবো মাথার, 290, এখানে 400, 490 থেকে 290 বিয়োগ করলে 110, 200 থেকে 290 বিয়োগ করলে 90। তাহলে 90:110 মানে 9:11 হয়ে গেল আমার কি মাথার রেশিও। টোটাল মাথা কত হলো? 9 + 11 20টা। তাহলে 20টা তো মাথা নেই, আছে কতগুলো মাথা? 100টা মাথা না? তাহলে 20-র ভ্যালুই কত? 100। কত গুণ? 5 গুণ। নির্ণয় করতে হবে কি না, টিয়া পাখি কতগুলো আছে? টিয়া পাখি এখানে রেশিওতে কতগুলো? 11টা। তাহলে 11কে 5 গুণ করলে কত হবে? 55। তাহলে টোটাল 55টা আমার টিয়া পাখি ছিল। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল? বলবে হ্যাঁ, খুব সুন্দর বোঝা গেছে। না বুঝতে পারলে আমায় কমেন্টে জানাবে, আমি আবার পরের দিন এই প্রশ্নটি বুঝিয়ে দেবো। নেক্সট প্রশ্ন 66, 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। খুব ভালো কথা। নতুন মেয়ের বয়স কত? দেখো, যে আসবে, মনে রাখবো, গড় বা অ্যাভারেজের ক্ষেত্রে নিমেষে অঙ্ক করতে গেলে কোনো রকম এক্স ফেক্সের গল্পে যেতে গেলে হবে না, এক্সের গল্প গেলেই সময় বাড়বে। 16টি ছেলের গড় বয়স ছিল 20, বলেছে কি একটি নতুন মেয়ে এসছে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে গেছে। সবার গড় বয়স 2 বছর বেড়ে গেছে, তার মানে 16 জন আগে ছিল, ঠিক আছে, এর সঙ্গে একজন মেয়ে যোগদান করেছে, হয়েছে 17। সবার বলতে কি? সবার বলতে মনে রাখবো কি 17 জনের, এই 17 জনের গড় বয়স কী হয়েছে? 2 বছর করে বেড়ে গেছে। তার মানে কি একজনের বয়স 2 বেড়েছে, তাহলে 17 জনের টোটাল কত বেড়েছে গো? 17 জনের বেড়েছে 34 বেড়েছে। 34 মাথায় থাকবে, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই এখানে। তাহলে নতুন মেয়েটির বয়স কত? মনে রাখবো, এই যে বেড়েছে সেই বাড়া জিনিসটা কে নিয়ে এসছে? ওই মেয়েটি নিয়ে এসছে। কোন মেয়েটি? নেই, একজন মেয়েটি। তাহলে যদি এই একজন মেয়ের বয়স 20 হতো, যদি একজন মেয়ের বয়স 20 হতো, তাহলে এই 16 + 1 17 জনের বয়সের গড়ে কোনো চেঞ্জ হতো না। মাথায় থাকবে এটা। বলবো কি না, 16 + 1 17 জনের বয়সের
গড়ে কোনো চেঞ্জ হতো না যদি ওই মেয়েটির বয়স 20 হতো, যদি ওই মেয়েটির বয়স 20 হতো। কিন্তু না, বয়স কি হয়েছে, বেড়েছে। বেড়েছে কী জন্য? না সে আরও বেশি 20 থেকে বেশি নিয়ে এসছে। কত বেশি নিয়ে এসছে? না যতটা বেড়েছে, যতটা বেড়েছে। কতটা বেড়েছে? 34 বেড়েছে। তাহলে কত বয়স ছিল মেয়েটির? 20 তো ছিলই, প্লাস 34 মানে কি না 4 আর এখানে 3, তার মানে 54 বছর বয়সী মেয়েটি যোগদান করায় পুরো ছাত্রদের গড় বয়স 2 বছর বেড়ে গেছে। মনে থাকবে, বলবো যাতে একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই, এরমভাবে তাকে কখনো বুঝিনি। তাহলে 54 বছর হবে প্রশ্নের সঠিক আনসার। যদি এখানে বয়স কমতো তাহলে কি হতো? সেম গল্প, যতটা সে কমেছে গড় বয়স ততটা কম সে নিয়ে এসছে। মাথায় থাকবে, বলবে হ্যাঁ খুব সুন্দর বুঝতে পেরেছি, তো কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 67, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা হয়েছে √6। মনে রাখবো যে একটি সমবাহু ত্রিভুজে, একটি সমবাহু ত্রিভুজের 3টে বাহুই সমান, এটি এ, এটি এ, এটি এ। ঠিক আছে, মনে রাখবো এই সমবাহু ত্রিভুজটির উচ্চতা, ধরো এটি হচ্ছে উচ্চতা। উচ্চতা সবসময় কি না ভার্টেক্স থেকে, ভার্টেক্স মানে কি শীর্ষবিন্দু থেকে অপোজিট সাইডের ওপর লম্ব, অপোজিট সাইডের ওপর লম্ব। তাহলে এই উচ্চতা যদি এইচ হয়, তাহলে এখান থেকে এই এইচের ভ্যালু পাওয়ার সঠিক ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু সমবাহু ত্রিভুজের একটি বাহুর লেন্থ। তাহলে লেন্থ ধরেছিলাম এ, তাহলে √3/2 ইন্টু এ হয়ে যাবে এইচের ভ্যালু বা উচ্চতার পরিমাপ। তাহলে √3/2 ইন্টু এর ভ্যালুই তো বলা হয়েছে √6, বলবে হ্যাঁ একদম ঠিক, তাই তো। তাহলে যদি এটা √6 হয় তাহলে আমাকে বলো এর ভ্যালু কী হবে? এর ভ্যালু হয়ে যাবে √6 ইন্টু 2/√3। আর √3 আর √6 কাটাকুটি হলে পড়ে থাকবে কি √2, কারণ √6কে কী লিখতে পারি আমি? √3 ইন্টু √2, √3 ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল √2। তাহলে এর ভ্যালু হয়ে গেল 2√2। ইস ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ত্রিভুজের ক্ষেত্রফল, আর মনে রাখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আগেও বলেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে বলো এর ভ্যালু কত? 2√2 না? এর ভ্যালু কত? 2√2। তাহলে √3/4 ইন্টু এ কত? 2√2 হোল স্কোয়ার করলে কত? 4 ইন্টু 2। তাহলে দেখো 4 কেটে গেল, 2√3 হয়ে গেল কারেক্ট আনসার, অপশান এ। তো 67 নম্বর প্রশ্ন তো হলো, এবার চলে যাই 68-এ। নেক্সট প্রশ্ন কী বলা হলো? 1 + 1/2 ইন্টু 1 + 1/3 ইন্টু 1 + 1/4 এরকম করে 1 + 1/88 অবধি প্রশ্নের একটা সিরিজ, একটা গুণফলের একটা সিরিজ দেওয়া আছে এবং এই প্রশ্নের সঙ্গে লিঙ্ক আছে 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন তোমাদের একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসতে হবে। সেখানে এই প্রশ্নটা অ্যাজ ইট ইজ সেম ছিল, শুধু প্লাসের জায়গায় মাইনাস ছিল, শুধু প্লাসের জায়গায় মাইনাস ছিল। নিমেষে অঙ্ক করতে গেলে আমি কি বলবো, দাদা যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে এই ভগ্নাংশগুলোকে আগে সরলীকরণ করে নাও, মানে যোগগুলোকে করে নাও। যোগগুলো করলে কী হবে? 1 + 1/2, আর 1 + 1/2 যোগ করতে হয় না। যখনই দেখছি 1 প্লাস সামথিং আছে তার মানে 1/1/2, 1 + 1/2 এর মানে হচ্ছে 1/1/2, তার মানে হচ্ছে 3/2। ঠিক আছে, তার মানে দেখো ডাইরেক্ট 1 + 1/2 আমি কি লিখতে পারি? 3/2। সিমিলারলি 1 + 1/3 মানে 1/1/3 মানে হচ্ছে কত? 4/3 না? বলবেন একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 1 + 1/4, তার মানে 4-এর সঙ্গে 1 যোগ করে উপরে লিখে দেবো, মানে 5/4। মাথায় থাকবে। আলটিমেট গুণফলের লাস্ট যে টার্মটি সেটি কি না 1 + 1/88, তার মানে 88 + 1 89/88। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে এই সিরিজটিতে আমি দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের লব পরের ভগ্নাংশের হরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ঠিক আছে, তার প্রত্যেকটা ভগ্নাংশের লব কী করবে? পরের ভগ্নাংশের হরকে ক্যান্সেল আউট করবে। তাহলে এরম করে এই লাস্টের হরও আগের ভগ্নাংশের কী হবে? লবের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে খালি দুজন ভদ্রলোক, তারা কারা? না লাস্ট ভগ্নাংশের লব আর প্রথম ভগ্নাংশের হর। তার মানে আনসার কী হয়ে যাবে? 89/2, আর 89/2 মানে 44.5 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান এ। মাথায় থাকবে। তাহলে এর থেকে সোজা হবে এই ধরনের প্রশ্নের সমাধান করা সম্ভবই নয়। মনে রাখবো 32 নম্বর প্রশ্নে কী ছিল না মাইনাস ছিল। মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে হবে প্রথম ভগ্নাংশের লব আর লাস্ট ভগ্নাংশের হরের ভাগফল। ঠিক আছে, তাহলে যদি এখানে এই গল্পটাই মাইনাস থাকতো তাহলে আনসার এরকম হতো 1/2, 1 - 1/2 ইন্টু 1 - 1/3, তার মানে কত?
3 থেকে 1 বিয়োগ করে উপরে লিখে দাও, তার মানে 2/3। 4 থেকে 1 বিয়োগ করে উপরে লিখে দাও, 3/4। ঠিক আছে, আর এটাই কত হতো না 87/88। তাহলে এখানে কী হচ্ছে দেখো, প্রথম ভগ্নাংশের হর দেখো যে উল্টো ঘটনা ঘটছে, পরের ভগ্নাংশের লবকে ক্যান্সেল আউট করছে। তাহলে আনসার কী হবে 1/88। 1 প্রথম ভগ্নাংশের লব বাই লাস্ট ভগ্নাংশের হর। ঠিক, বাকি সব ক্যান্সেল আউট হয়ে যাবে, বাকি কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, মাথায় থাকবে, বলবে হ্যাঁ খুব সুন্দর নিমেষে অঙ্কে এর থেকে সহজভাবে বোঝানো সম্ভবই নয়। চলো নেক্সট প্রশ্ন 69। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হয় 25%। একদম স্টার দিয়ে রাখো, এই প্রশ্নটা সমাধান করার জন্য XYZ কোনো রকম ধরার কোনো দরকার নেই। 20 লিটার আমার দুধ আর জলের মিশ্রণ ছিল, তাহলে দুধ আছে আর জল আছে, টোটাল কত 20 লিটার। এই 20 লিটার দুধে জলের মিশ্রণে 10% জল আছে। আচ্ছা বলো তো 20-র 10%, 20-এর 10% মানে 20 ইন্টু 1/10, আর 20 ইন্টু 1/10 করলে কত হবে বলো দাদা 2। কত 2, তার মানে 2 লিটার জল ছিল। তাহলে 2 লিটার জল থাকে, তাহলে 20 মাইনাস 2 মানে 18 লিটার দুধ ছিল। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তো এবার কি হলো না এতে জল অ্যাড করা হলো, দেখো তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে। ঠিক আছে, জল কিছু পরিমাণ অ্যাড করা হয়েছে, অ্যাড করার ফলে জলের শতাংশ হয়েছে 25%। জলের শতাংশ 25%, তাহলে জলের শতাংশ যদি 25% হয়, তাহলে অবভিয়াসলি দুধের শতাংশ কত 100 মাইনাস 25 মানে 75% না? বলবে হ্যাঁ একদম ঠিক। কিন্তু দুধ কি মিশিয়েছি? দুধ তো মিশাইনি, দুধ তো একই আছে, তোমার 18ই আছে দুধ এখন। তাহলে 75% এই 18 লিটারকে ডিনোট করছে, 18 লিটারকে ডিনোট করছে 75%। তাহলে দেখো 75% যদি 18 লিটার হয়, তাহলে 25%-এর ভ্যালু কত হবে? তাহলে 25%-এর ভ্যালু কত হবে? তাহলে দেখো একটা কথা বলি, এখানে এই সব ধরনের প্রশ্নে কোনো রকম ক্যালকুলেশন করতে যাবে না। দেখো এখানে 75 ছিল, এখানে 25 হয়েছে, তাহলে কত ভাগ হয়েছে? কত ভাগ হয়েছে গো? 3 ভাগ হয়েছে। 75কে 3 ভাগ করলে 25 হয় তো, বা 25কে 3 গুণ করলে 75 হয় তো। তাহলে এখানে বলো কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে 18 হবে, বা কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে 18 হবে? বলবে 6কে দাদা। তাহলে এখানে কী হবে 6। তার মানে আগে ছিল 2 লিটার জল, এখন হলো 6 লিটার জল। কত লিটার জল আমি মিশিয়েছি? 4 লিটার। তাহলে এর থেকে সোজাভাবে বলো এই প্রশ্নের সমাধান করা কি আর সম্ভব? বলবে না দাদা একদমই সম্ভব নয়। অপশন এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। এই ধরনের সলিউশন দেখতে গেলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব তো করতেই হবে, আর বেশি করে শেয়ার করতে হবে। নাহলে কী করছো তোমরা? শেয়ার করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 70। বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে এক নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? আমি কি বলেছিলাম এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা লুকিয়ে আছে কোশ্চেন নাম্বার 49-এ, যেটা দেখলে এই প্রশ্নটার সমাধান এক লাইনে হবে যে 12%, অর্থাৎ 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 12 যদি কেউ ফ্র্যাকশন ভ্যালু না করতে পারে এখনও, সে বলবে 12/100। আর যে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু জানে সে বলবে দাদা 4% মানে হচ্ছে 1/25। এটা সে মাইন্ডে ক্যালকুলেট করবে। তাহলে 12% কত হবে? এখানে 3 গুণ হয়েছে, এখানে 3 গুণ হবে, তার মানে 3/25 দাদা। তাহলে 3/25, 12/100 যে লিখলো সে বলবে 12/100 না লিখে আমি ডাইরেক্ট 3/25 লিখবো। তার মানে কি হয়েছে, আমি 8% পেয়ে গেলাম। কত? 8%-এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম? 3/25। তাহলে টাইম কত লাগবে? আমি বলেছিলাম টাইম লাগবে জাস্ট এই ভগ্নাংশের কি অনন্যক, তাহলে টাইম হচ্ছে 25/3। কেন করলাম, কিভাবে করলাম সেটা দেখার জন্য 49 নম্বর প্রশ্ন সলভ তোমাদের দেখতেই হবে। টাইম হচ্ছে কত? 25/3 মানে 8 পূর্ণ 1/3 বছর, আর 8 পূর্ণ 1/3, এই 1/3 বছরকে যদি আমি কি করি না মান্থে ট্রান্সফার করি, মাসে ট্রান্সফার করি, তাহলে 1/3 বছরকে আমি কি করব 8 বছর ইন্টু 1/3 ইন্টু 12 মাস। আর 12 মাস মানে কত না 1/3 ইন্টু 12 করলে কত হবে? 4 মাস। তাহলে 8 বছর 4 মাসে আমার কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। 8 বছর 4 মাস কোথায় আছে? অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলো এই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 71। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। খুব ভালো কথা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? সবসময় মনে রাখবো টোটাল যে আয় সেটাই হচ্ছে টোটাল কাজ। টোটাল আয়, মোট আয়, পার ডে আয় না কিন্তু মোট আয়, টোটাল আয়।
ইজিক্যাল টু কিন্তু টোটাল ওয়ার্ক। এটা মাথায় রাখতে হবে। তাহলে পুরো কাজের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে আয়, এটা মাথায় রাখবে। তাহলে যখন দেখতে পাচ্ছি 25 জন লোক 4 দিন কাজ করেছে এবং টোটাল আয় হয়েছে 810 টাকা, তার মানে এখানে কনসেপ্ট হচ্ছে M1 ইন্টু D1, আর আয় যেহেতু কি কাজ, টোটাল আয় যেহেতু কাজ, এখানে যদি পার ডে আয় থাকতো তাহলে কিন্তু এটা কাজ হতো না, তাহলে কিন্তু এটা এর সঙ্গে গুণে চলে যেত। কিন্তু যেহেতু এখানে টোটাল আয় বলা হয়েছে, তার মানে এটা কাজ, তার মানে M1 ইন্টু D1 ইন্টু W1 ইজিক্যাল টু M2 ইন্টু D2 ইন্টু D2 বাই W2, মাথায় রাখবে। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি কি না, M1 এর ভ্যালু কত দাদা 25, D1 এর ভ্যালু কত 4 দিন কাজ করেছে, 810 টাকা তারা ইনকাম করেছে, M2-র ভ্যালু কত 12 জন 15 দিন তারা কাজ করেছে, W2-র ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে কি কাটাকুটি করতে হবে, করে দিই। 15 এখানে দেখতে পাচ্ছি 4, এখানে 3 12, 3 12, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে 5, এখানে হচ্ছে 5 5 25, 5 3 15, ওকে। এখানে 5 এখানেও কাটাকুটি যাচ্ছে, 5 কাটাকুটি করলে কত 5 16 80, 5 দুগুণে 10, তাহলে 162 ইন্টু কত 9, 162 ইন্টু 9 করলে কত হবে, 162 ইন্টু 9 করলে হচ্ছে আমার 16 9 144, এখানে হচ্ছে 145, তাহলে 1458, তাহলে W2-র ভ্যালু কত 1258, তার মানে তারা 1458 টাকা কী করেছে, আয় করেছে 12 জন লোক 15 দিন কাজ করে। মনে থাকবে? হ্যাঁ খুব সুন্দর বুঝতে পেরেছি, তো কোনো অসুবিধা নেই। 72, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। যখনই পার্সেন্টেজ থাকবে, কোনো সংখ্যার গল্প থাকবে, কোনো সংখ্যা কিছু না, ডাইরেক্ট হচ্ছে 100, এবার এর 40%, বলো তো 100-র ওপর 40%, তাহলে 100-র ওপর 40% মানে 100 ইন্টু 40/100, এটা করতে হয় না। 100-র ওপর যত পার্সেন্ট বলবে সেটাই হয়ে যাবে ডাইরেক্ট আনসার। তার মানে 100-র 40% মানে হচ্ছে 40। তাহলে 100 হচ্ছে একটা সংখ্যা, সেখান থেকে 40 বিয়োগ করলাম, পেলাম কত 60। তাহলে বলা হয়েছে বিয়োগফল হয়েছে কত 300, তাহলে 60-এর ভ্যালুই কত বলা হয়েছে গো 300। কত গুণ করলে 60-কে কত গুণ করলে 300 বলে 5 গুণ করে। তাই নির্ণয় করতে হবে কি না, সংখ্যাটি কত, ঠিক আছে? তাই তো। তো কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে, সংখ্যাটি আমরা নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যাটি কত গো না 5 গুণ এখানে, তাহলে 5 গুণ এখানেও, তাহলে সংখ্যাটা হয়ে গেল 500। কত বিয়োগ করেছিলাম, তাহলে এটাও 5 গুণ, তাহলে 500 থেকে কত বিয়োগ করেছিলাম 200 বিয়োগ করেছিলাম, হয়েছিল কত 300। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73 প্রশ্নের সলভ করতে গেলে তোমাদের কোশ্চেন নাম্বার 48-এর সলভ কিন্তু আগে দেখতে হবে, 48, ঠিক আছে? একদম অ্যাজ ইট ইজ সেম প্রশ্ন, আমি কিন্তু বেশিবার এখানে বলবো না। যারা দেখোনি আগের ক্লাস তারা অবশ্যই 48 নম্বর প্রশ্ন সলভ দেখো, তারপরে এই প্রশ্নটা সলভ দেখো। দেখো কী বলা হয়েছে, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, এ এবং বি এর বর্তমান বয়স কত হবে? তাহলে 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আনসার হবে কি না এ আর বি এর বর্তমান বয়স। তাহলে এখানে 4 নম্বর অপশানে একটু প্রবলেম ছিল, 30,25 হবে, 25,30 নয়, ঠিক আছে? ঠিক করে নেবে এটা। এবার দেখো আমি কি করব না 10 বছর আগে ফিরে যাব। তাহলে যদি এই অপশানটি আনসার হয়, তাহলে 10 বছর আগে এর বয়স কত ছিল না 40 থেকে 10 বিয়োগ করলে 30, আর বি এর 10 বছর আগের বয়স কত ছিল 25 থেকে 10 বিয়োগ করলে দাদা কত 15। এবার বলো 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত 4:3, তাহলে 30 আর 15 রেশিও কি 4:3? কখনোই নয়, তাহলে আনসার হতে পারে না, ঠিক আছে? আর এ আর বি এর বয়সের অনুপাত কত 4:3, তার মানে অবভিয়াসলি এ এর বয়স বি এর বয়স অপেক্ষা কি বড়, এর বয়স বি অপেক্ষা বেশি। তাহলে দেখো 24 আর 31, এখানে এ এর বয়স বি অপেক্ষা বেশি না কম? বলবে দাদা কম, তার মানে তো আনসার হতেই পারে না, করার দরকারই নেই। 32 আর 23, অপশান সি, এখানে 32 থেকে 10 বিয়োগ করলে কত হয় 22, 23 থেকে 10 বিয়োগ করলে হয় 13, তাহলে 22 আর 13 রেশিও কি 4:3 হতে পারে? কখনোই নয়, তাহলে অপশান সিও হচ্ছে না, তাহলে অবভিয়াসলি অপশান ডি হবে কারেক্ট আনসার। করে দেখার কোনো প্রয়োজন নেই, তবু তোমার মনের শান্তির জন্য তোমরা করে দেখিয়ে দিই একবার। 30 থেকে 10 বিয়োগ করলে কত হয় 20, আর 25 থেকে 10 বিয়োগ করলে কত হয় 15, 20 আর 15 রেশিও করলে কত হয় 5 4 20, 5 3 15, তাহলে দেখো 4:3 ম্যাচ করছে, বলবে হ্যাঁ ম্যাচ করছে। তাহলে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে একদম অপশান থেকে এই প্রশ্নের সমাধান নিমেষে করা। কোশ্চেন নাম্বার 74-এ কী বলা হয়েছে, 74 এখানে 75 হয়ে গেছে, এটা চেঞ্জ করে দাও।
নাম্বারিং 74। এখানে দেখো 49, এখানে দেখতে পাচ্ছি 29, এখানে 19, এখানে 11 এবং 5, প্রত্যেকের মাথায় কী আছে, রুট লেগে আছে। এই ধরনের সিম্পলিফিকেশন বা সরলীকরণ লাস্ট ডিজিট থেকে শুরু করতে হয়। লাস্ট ডিজিটে কী দেখতে পাচ্ছি, রুট 49, আর রুট 49 ভ্যালু আমরা সবাই জানি কি 7। সেই 7 তোমরা 29-এর সঙ্গে যোগ করবে, মুখে মুখে হবে কিন্তু কোনো রকম কোনো পেন পেপার টাচ হবে না। তাহলে এই রুট 49 মানে হচ্ছে 7, আর সেই 7 29-এর সঙ্গে যোগ করলে কত হবে, 36। তাহলে 36-এর আন্ডার রুট করলে, দেখো পুরোটার আন্ডার রুট আছে না, তাহলে 36-এর আন্ডার রুট করলে কত হবে, 6 হবে না। সেই 6 ডাইরেক্ট যোগ করবে 19-এ, 19 প্লাস 6 যোগ করে কত, 25। 25-এর আন্ডার রুট করলে কত হবে, 5। সেই 5 যোগ হবে 11-এর সঙ্গে, 11-এর সঙ্গে 5 যোগ করলে 16, তার আন্ডার রুট করলে 4, 4 যোগ হবে 5-এর সঙ্গে, আনসার হলো 9, 9-এর আন্ডার রুট করলে হবে 3। ঠিক আছে, ঠিক এইভাবেই তোমরা সলভ করবে, কোনো রকম কোনো পেন পেপার টাচ করার দরকার নেই, একদম ওরালি ক্যালকুলেশন হবে। ওকে গাইস, 75 কী বলা হলো না, সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত হবে। তাহলে যখন এটা বলা হয়েছে আমি রেশিও ভাববো, দেখো সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, কিরণের বয়সের দ্বিগুণ, তাহলে কিরণের বয়স 1 ইউনিট হলে সুরেশের বয়স 2 ইউনিট, তাহলে 2 আর 1-এর যোগফল কত, 3, আর 3 হচ্ছে কি বয়সের সমষ্টি, যেটা অঙ্কের ভাষায় বলা হয়েছে কত, 24, গুণফল কত, 8। 3কে 8 গুণ করলে 24 হয় না, নির্ণয় করতে কার বয়স বলেছে, সুরেশের বয়স, তাহলে 2-এর 8 গুণ করলে যেটা হবে সেটাই হবে আনসার, 2-এর 8 গুণ করলে কত হবে, 16। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন 76। আচ্ছা, কী বলা হয়েছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত। এই যে 60 লিখে রেখেছি, 60 নম্বর কোশ্চেনের সঙ্গে লিঙ্ক আছে, কিন্তু ডাইরেক্ট লিঙ্ক নেই, ঠিক আছে, পার্সিয়াল লিঙ্ক আছে, বুঝতে পারবে। দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য বলা হয়েছে, দুটো বৃত্ত আমি ধরলাম, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটা একটু প্যারাবোলা হয়ে গেছে, বৃত্তটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে। তাহলে এটা বড় বৃত্ত আর ছোটো বৃত্ত, বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আমি কি না R1, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আমি কি R2। ব্যাসার্ধ আমরা জানি কি, কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো একটা পয়েন্ট নিলে তাদের ডিস্টেন্স, তাই তো। তাহলে R1 আর R2 ডিফারেন্স বলা হয়েছে 7 সেন্টিমিটার, R1 আর R2 ডিফারেন্স বলা হয়েছে কত, 7 সেন্টিমিটার। ক্ষেত্রফলের পার্থক্য, আচ্ছা বলো তো, এই R1 যে বৃত্তের ব্যাসার্ধ তার ক্ষেত্রফল কী হবে, তার ক্ষেত্রফল হবে পাই R1-এর হোল স্কোয়ার, তাই তো, বা পাই ইন্টু R1 স্কোয়ার। আর R1 যেহেতু একটা সংখ্যাতে R1-এর হোল স্কোয়ার করার দরকার নেই, R1 স্কোয়ার লিখলেই হবে। আর R2 যে বৃত্তের ব্যাসার্ধ তার ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ পাই R2 স্কোয়ার। আর এদের পার্থক্য বা ডিফারেন্স বলা হয়েছে কত, 1078, ব্যাস। দেখো তো এই দুজনের থেকে পাই কমন যায়, বলবে হ্যাঁ পাই কমন যায়, পড়ে থাকে কি R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, না, বলবে হ্যাঁ একদম ঠিক, তাহলে 1078। আচ্ছা দেখো তো এই পাইটা এপারে নিয়ে চলে আসা যায় কিনা, বলবে হ্যাঁ নিয়ে আসা যায়, তাহলে নিয়ে চলে আসি, আর এখানে রেখে লাভ কি, বাই পাই। দেখো R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এটা অনেকটা A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের মধ্যে দেখতে না, আর এর ফর্মুলা কি, A প্লাস বি ইন্টু A মাইনাস বি, না, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি A প্লাস বি, A মাইনাস বি মানে R1 প্লাস R2, আর R1 মাইনাস R2 দুটো ফ্যাক্টর পাচ্ছি, আর এর ভ্যালু কত, 1078 বাই পাই। আচ্ছা দেখো তো R1 মাইনাস R2-র ভ্যালু 7 দেওয়া আছে না, বলবে হ্যাঁ তাই তো, তাহলে এর ভ্যালু তো ডাইরেক্ট আমি 7 লিখতে পারি, তাহলে এর ভ্যালু যখনই আমি ডাইরেক্ট 7 লিখবো, তাহলে R1 প্লাস R2-র ভ্যালু পেয়ে যাবো। R1 প্লাস R2-র ভ্যালু কত, তাহলে R1 প্লাস R2 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 1078 বাই পাই। আচ্ছা পাইয়ের ভ্যালু 22-এর তো সবাই জানো, বলবে হ্যাঁ একদম ঠিক, তাহলে বাই পাই, পাই নিচে আছে, তাহলে এটা উল্টে গেলে কী হবে, 7-এর 22 হবে না, বলবে হ্যাঁ একদম ঠিক। আর এই 7 এখানে কী ছিল, গুণে ছিল, তাহলে এদিকে গেলে কি ভাগ হবে না, তার মানে 1-এর 7, গল্প শেষ। এই যে দেখো আগে আমি 22-এর 7 লিখে নিই বা 22 দিয়ে ভাগ করে নিই, 7 ক্যান্সেল আউট হয়ে গেল, 11 দিয়ে কাটাকুটি, 22 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যাবে, 22 এখানে দেখতে পাচ্ছি 5 মানে 4, 88, 22 4 88, এখানে হচ্ছে তোমার কত না, এখানে হচ্ছে তোমার 198 একদম, তার মানে হচ্ছে 49। তার মানে দেখতে পেলাম R1 প্লাস R2-র ভ্যালু কত, 49, R1 মাইনাস R2-র ভ্যালু কত বলা ছিল, 7। এবার বলো তো দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল বলা আছে, এটা কোন নম্বর প্রশ্ন আমি শিখিয়েছিলাম, অপশান কোশ্চেন নাম্বার 60-তে, তার আগেও আমি শিখিয়েছি।
তার আগেও আমি এই সলিউশন শিখি। দেখো 16 নম্বর প্রশ্ন যদি একবার ঠিক করে দেখে নাও তাহলে এই প্রশ্নটা সলিউশন করতে এরপরে আর 1 সেকেন্ড লাগবে। বলে যে ছোট বৃত্তটির ব্যাসার্ধ, মানে কি ছোট সংখ্যাটি নির্ণয় করতে হবে। ছোট সংখ্যা কি? 8 তাহলে 8 নির্ণয় করার ফর্মুলা কি না যোগফল মাইনাস বিয়োগফল, মানে 49 মাইনাস 7/2। 49 মাইনাস 7 করলে কত হবে দাদা? 50 থেকে 7 বিয়োগ করলে 43 হয়। তাহলে 49 থেকে 7 বিয়োগ করছেন, তাহলে করুন 42 হবে, বাই 2 21। তাহলে 21 হয়ে গেল কত না অপশান বি। বোঝা গেছে? বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে 21 সেন্টিমিটার হয়ে গেল আমার ডাইরেক্ট আনসার। কোনো রকম কোনো সলিউশনের কোনো প্রবলেমই হলো না, এবং আমরা অনেক কিছু এতে এক্সট্রা শিখলামও। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন কীভাবে লিঙ্ক করলাম সেটা খুব ভালো করে বুঝবে। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 77, এটা 76 আগেরটা ছিল 77। দেখো সেম প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার বিয়োগফল। a প্লাস বি বলা হয়েছে কত 5, a মাইনাস বি বলা হয়েছে কত 3। আমি বলেছি a এর ভ্যালু কত হবে? অবশ্যই a বড়, এখানে a গ্রেটার দ্যান বি, কারণ a মাইনাস বি বলা হয়েছে 3 আর a প্লাস বি বলা হয়েছে 5। তাহলে দেখতে পাচ্ছি এ যেহেতু বড় সংখ্যা কী করে পাবো না, দুটো যোগফল বাই 2, মানে 5 প্লাস 3 8/2, মানে কত 4। আর বি কী করে পাবো? 5 মাইনাস 3 2/2, তার মানে হচ্ছে 1। তাহলে এ বি এর গুণফল কত হবে? 4 × 1 4। কোনো রকম কোনো ফর্মুলা ইউজ করার কোনো দরকার নেই, অপশান টি মাথায় থাকবে। বলবে হ্যাঁ খুব সুন্দর বুঝতে পেরেছি, তো কোনো অসুবিধাই হলো না। তাহলে এই ছিল আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। আশা করবো তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আর তার সঙ্গে এই ক্লাসগুলো অনেক বেশি শেয়ার করে দেয়, আমি আরও বেশি এন্থু পাই তোমাদের ক্লাস করাতে। পুলিশের এক্সামে বসার সময় তোমাদের এই ক্লাসগুলো যদি ঠিকঠাক দেখে যাও তাহলে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। টাটা বাই বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।